আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটির যে কেসটা, এটা একটা কেস স্টাডি হিসেবে নেওয়া দরকার। যে এই যে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় একজন ছাত্রীকে যেভাবে সে বুলিং করলো বা যেভাবে হেনস্থা করলো, এটা করার সাহস পেলো কি করে সে? মানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করা দরকার, সে বেড়ে না, উঠলো কি করে, সে কোথায় এখানে পড়েছে। আপনি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা বলছেন, আমি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের প্রসঙ্গে একটু পরে আসছি। তার আগে আমি আরেকটা কথা আপনাকে বলতে চাচ্ছি। তাকে পুলিশ ধরে নিয়ে গেল, তারপর তাকে ছাড়ানোর জন্য তৌহিদি জনতা নামধারীদের যে উল্লাস এবং যে তাণ্ডব আমরা দেখলাম, সেটাকেই বা আপনি কি বলবেন? এবং তৌহিদি সেটাকে রাষ্ট্র কেন অনুমোদন করলো? আপনি বললেন কি রাষ্ট্র অনুমোদন করেছে? রাষ্ট্র কেন রাইট। সেটাকে অনুমোদন করলো? এটা এই অনুমোদনের মাধ্যমে কি তাদের এক ধরনের আস্কারা দেওয়া হয়নি? একদম পরিষ্কার, আপনি দেখেন যে 5ই আগস্টের পর থেকে আমরা এই সকল তৌহিদি জনতার আস্ফালনটা দেখছি। এবং এই তৌহিদি জনতা কারা? এরা নাম বলছে ইসলামের, কিন্তু এরা কয়জন ব্যক্তিগত জীবনে ইসলাম চর্চা করে, কয়জন ব্যক্তিগত জীবনে সত্য কথা বলে, কয়জন ব্যক্তিগত জীবনে হালাল ইনকাম করে, আপনি খোঁজ নিয়ে দেখেন। এরা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের পেটোয়া সদস্য, অথবা অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের, উগ্রবাদী সংগঠনের সদস্য। এবং শাহবাগ থানায় তারা সারা রাত অবস্থান করলো, সকাল 9:30টার সময় তারা থানা থেকে গেল। এবং থানা থেকে তারা যেই নারী বা যে ছাত্রী হেনস্থার শিকার হলো তার নাম ঠিকানা সব নিল, এবং সেই ছাত্রী বাধ্য হলো মামলা প্রত্যাহারের আবেদন জানাবে। এবং এই সরকার, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যেটা বলা হচ্ছে, প্রফেসর ইউনূসের সরকার শান্তিতে নোবেলজয়ী, তিনি নারীদের ব্যাপারে সেনসিটিভ, মানে সংবেদনশীল। এই সব কিছুর পরেও আপনি দেখেন মজার ব্যাপার, আমি বোধহয় আপনার আগের সাথে এই এক্সাম্পলটা দিয়েছিলাম, যে জয়পুরহাটে যেদিন নারীদের ফুটবল খেলা তথাকথিত তৌহিদি জনতা বন্ধ করে দিল, তারপরে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে প্রধান উপদেষ্টা শক্ত ভাষায় একটা স্টেটমেন্ট দিলেন এবং বললেন যে এরকম ঘটনা সরকার বরদাস্ত করবে না। তার ঠিক 7 দিনের মাথায় একই ঘটনা ঘটেছে রংপুরে। তার মানে যারা ঘটনাগুলো ঘটাচ্ছেন তারা সরকারকেও পাত্তা দিচ্ছেন না, এবং সরকার নিজেও মপকে ভয় পায়। আপনি বললেন না আস্কারা দিচ্ছে, আস্কারা দিচ্ছে না, আমার মনে হচ্ছে সরকার ভয় পাচ্ছে। সরকার ভয় পাচ্ছে কারণ এরা তো বিরাট শক্তি। এই যাদেরকে আপনি তৌহিদি জনতা বলছেন, এদের পেছনে অনেক সোশ্যালি গুরুত্বপূর্ণ অনেক সেলিব্রিটি ইসলামিক স্কলাররাও, দ্বারাও এরা অনেক সময় অনুপ্রাণিত হয়, সোশ্যাল মিডিয়া মানে যারা এরা অনেক পপুলার। আমি আবার আপনি থামাচ্ছি আপনাকে, আপনি বলছেন এটা বিরাট শক্তি। আসলে এখানে বিরাট শক্তি। বিরাট শক্তি যদি না হয়, তারা এই সরকার ভয় পাচ্ছে কেন? সরকারের আচরণে তো মনে হচ্ছে না সরকার তারা ভয় ভয় পাচ্ছে। পাচ্ছে কেন, নাকি নাকি এমনও তো হতে পারে সরকার কোনো একটা কারণে অথবা কোনো একটা লোভের কারণে অথবা কোনো একটা দ্বারা কারো দ্বারা অথবা একটা গোষ্ঠী দ্বারা পরিচিত হয়ে এদেরকে আশকারা দিচ্ছে। সে তারা হয়তো বোঝাতে চাচ্ছে, মুক্তমনা মানুষদেরকে বোঝাতে চাচ্ছে যে আমাদের পেছনে কিন্তু এরকম একটা শক্তি আছে, যারা তোমরা কিছু বললে পরে তোমাদেরকে হেনস্থা করবে। এটাও তো হতে পারে। এটা হতে পারে। আপনি যদি আরেকটু পেছনে যান, যে আমাদের 1972 সালে যখন সংবিধান প্রণয়ন হয়, তখন কিন্তু সংবিধানে বিসমিল্লাহ রাষ্ট্রধর্ম কিছুই ছিল না। বিসমিল্লাহ যুক্ত করলেন জিয়াউর রহমান, রাষ্ট্রধর্ম যুক্ত করলেন এরশাদ। দুইজনেরই উদ্দেশ্য ছিল একই, যে সংখ্যাগরিষ্ঠ মানুষের, যদি জিয়াউর রহমান যুক্ত করলেও এটা হয়ে গিয়ে, মানে এটা প্রসেসটা শুরু হয়েছিল খন্দকার মোশতাকের আমলে, জিয়াউর রহমানের আমলে এসে সংবিধানে যুক্ত হয়। তো ওনাদের উদ্দেশ্যটা ছিল সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীর মনোরঞ্জন করা। কিন্তু বছরের পর বছর ধরে যে প্রশ্নটা আমরা করেছি, যে বাংলাদেশে ইসলাম রাষ্ট্রধর্ম হবার আগে আমরা কম মুসলিম ছিলাম, আর রাষ্ট্রধর্ম হবার পরে কি বেশি মুসলমান হয়েছি? রাষ্ট্রধর্ম হবার পরে 88 সালের পর থেকে কি বাংলাদেশে অন্যায় অপরাধ কমেছে? তার মানে কি, শাসকরা সবসময় জনতুষ্টিবাদী কর্মসূচি গ্রহণ করেন, এবং তারা সবসময় চেষ্টা করেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষ কিসে খুশি হবে। ফলে এই সরকারের যেহেতু জনভিত্তি প্রমাণিত না মানে এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে নাই, একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে তারা এসেছে। ফলে যখন 5ই আগস্টের পরে আমরা দেখলাম যে বিভিন্ন র্যাডিক্যাল গোষ্ঠী তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে, অনেকে তো শরিয়া চালুর ঘোষণাও দিয়েছেন, এবং হেফাজত ইসলামের 13 দফা দাবি বাস্তবায়ন করতে হবে বলে তো প্রকাশ্যে ঘোষণা এসেছে। ফলে সরকার হয়তো ভাবছে যে এরা যেহেতু একটা বড় শক্তি, ফলে এদেরকে এখন চটানো যাবে না, ফলে তারা যা বলে আমরা মেনেও নিচ্ছি না, আবার বিরোধিতাও করছি না। সরকার একটা মাঝামাঝি অবস্থানে থাকার চেষ্টা করেছে। কিন্তু আপনি দেখবেন যে আজকেই সরকারের অবস্থান বেশ কঠোর মনে হলো আমার কাছে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দুজনেরই স্টেটমেন্ট এই ইস্যুতে আমার কাছে মনে হচ্ছে বেশ শক্ত, এবং তারা বলেছেন যে তারা এখন থেকে সরাসরি অ্যাকশনে যাবেন। এই স্ট্যান্ডটা যদি তাদের 7 মাস আগে থাকতো, শুরু থেকেই যখন মাজার ভাঙা শুরু হলো, যখন মসজিদে আক্রমণ, ইভেন মঈনুদ্দিন খান বাদল একজন খুব আলোচিত সংসদ সদস্য ছিলেন, তার কবরে কবরে আগুন দেওয়ার মতো ঘটনা বাংলাদেশে ঘটেছে, সরকার শুরু থেকেই এগুলোর ব্যাপারে যদি জিরো টলারেন্স সত্যি সত্যি নিত, আজকে তো এই ঘটনা ঘটতো না। হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন, কিন্তু আপনি যে এই যে তারা এখন শক্ত হলো, আপনার কি মনে হয় এই শক্ত হওয়াতে কাজ হতে পারে? আমার মনে হয় হবে, কারণ আপনি খেয়াল করেন ঢাকা ইউনিভার্সিটি যে ছেলেটার আপনি এক্সাম্পল দিলেন, যারা শাহবাগ থানায় তৌহিদি জনতা গিয়ে বিক্ষোভ করলো, সারা রাত থানায় অবস্থান করলো, পরদিন আদালত জামিন দিলেন এবং তারা তাকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করলেন, সেই লোককে কিন্তু বহিষ্কার করা হয়েছে। তো আমরা আশঙ্কা করেছিলাম যে বহিষ্কার করার পরে হয়তো এরা আবার ভিসির বাসভবন ঘেরাও করে কিনা, সেটা কিন্তু করে নাই। তার মানে একটা কিন্তু ভয় আমি তারা তো পায়। মনে করি, এটা আসলে এটা কার্যকর একটা পদক্ষেপ নেওয়া সম্ভব হতো। এতে আপনি যে যতটা আশাবাদী, আমি কিন্তু ততটা আশাবাদী না। আমি আশাবাদী না এই কারণে যে